আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কালকেতু উপাখ্যান অবলম্বনে ফুল্লরার 12 মাসার বর্ণনা দাও। ভূমিকা। মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের ধারায় মুকুন্দরাম চক্রবর্তী এক বিরল প্রতিভাধর শিল্পী। তার মতো এত বড় জীবনবাদী কবি সে যুগে আর জন্মগ্রহণ করেননি। তাকে আধুনিক বাংলা সাহিত্যের বস্তুতান্ত্রিক ঔপন্যাসিকদের অগ্রদূত বলা হয়। মুকুন্দরাম থেকেই বাংলা কাব্যে বাঙালি জীবনের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। সাধারণ মানুষের জীবনের ঘাত প্রতিঘাত তার কাব্যে সজীব। চণ্ডীমঙ্গল তার শ্রেষ্ঠ কবিকৃতি। এ কাব্যে তিনি বাঙালি জীবনের চিত্রাঙ্কনে, বাস্তবের অনুসরণে, দুঃখ বর্ণনায় আন্তরিকতার যে উৎকর্ষ দেখিয়েছেন তা পরবর্তীকালে মঙ্গল কাব্যের ধারায় বিশেষ প্রভাবের সৃষ্টি করে। ফুল্লরার 12 মাসী ও ফুল্লরার 12 মাসার বর্ণনা। কালকেতু উপাখ্যান তা এর নায়িকা চরিত্র ফুল্লরা। স্বামী কালকেতু, শ্বশুর ধর্মকেতু এবং শাশুড়ি নিদয়া। সঞ্জয় কেতু ও হরিমতির মেয়ে সে। বিয়ের পর স্বামীর সংসারে এসে দারিদ্র্যের সাথে সখ্যতা করতে বাধ্য হয়। স্বামী সারাদিন পশু শিকার করে আর সে বাজারে গিয়ে মাংস বিক্রি করে সংসার চালায়। এমনই দুঃখ দারিদ্র্যের মাঝেই চলে তাদের দাম্পত্য জীবন। শত দারিদ্র্যের মাঝেও সে ছিল সুখী রমণী। কিন্তু তার সংসারে হঠাৎ সুন্দরী নারীরূপী দেবী চণ্ডীর আগমনে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার সৃষ্টি হয়। বনের পশুরা কালকেতুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবী চণ্ডীর শরণাপন্ন হয়। দেবী তাদের আত্মগোপনে করতে বলে। দেবী নিজে স্বর্ণগধিকা রূপ ধরে কালকেতুর সামনে পড়ে। কালকেতু সেদিন অন্য কোনো পশু শিকার করতে না পেরে সেটাকেই ধরে বাড়ি নিয়ে আসে। কালকেতু তাকে বাড়ি বেঁধে রেখে বাজারে যায়। ফুল্লরাও বাড়ি নেই। এই অবসরে দেবী চণ্ডী স্বর্ণগধিকার রূপ ত্যাগ করে সুন্দরী রূপ ধারণ করে কালকেতুর ঘরে বসে থাকে। কাব্যের ভাষায় হুঙ্কারে সিন্ডিয়া দড়ি পরিয়া পাটের শাড়ি, 16 বৎসরের হইল রাস খঞ্জন গঞ্জন আখি, অকলঙ্ক শশীমুখী, কেবা দিতে পারে রূপসীমা। ফুল্লরা বাজার থেকে বাড়ি এসে দেখে এক সুন্দরী নারী তার ঘরে বসে আছে। ফুল্লরার মনে সপত্নীবাদের আশঙ্কা জাগে। তার পরিচয় জানতে চাইলে দেবী ছদ্মবেশী দেবী ফুল্লরাকে বলেন তার স্বামী কালকেতুই তাকে পথ থেকে ধরে এনেছে এবং সেও ফুল্লরার সুখ দুঃখের সাথী হয়ে কালকেতুর সাথে বাস করতে চায়। দেবীর মুখে একথা শুনে ফুল্লরার মাথায় যেন বজ্রাঘাত হয়। সে দুঃখ কষ্টের মধ্যে থাকলেও স্বামীকে বড় ভালোবাসে। পতিগত প্রাণা নারী কিছুতেই তার স্বামীর ভাগ অন্য নারীকে দিতে চায় না। তাই ফুল্লরা সুন্দরীকে তাড়ানোর জন্য সারা বছর সে কীরকম কষ্ট দুঃখ ভোগ করে তার বিবরণ দেবীর সামনে তুলে ধরে। তার দুঃখ বর্ণনার মধ্য দিয়ে কবি সাধারণ নিম্নবর্তী বাঙালি জীবনের দুঃখগাথা পাঠকের সামনে তুলে ধরেছেন। ফুল্লরা দেবীকে প্রথমেই তাদের পণ্য কুটিরের দিকে দৃষ্টি ফেরানোর জন্য বলেন। পাশেতে বাসয়া বামা কহে দুঃখ বাণী, ভাঙ্গা কুড়া ঘরখানি পনে ছাউনি, ভেরেন্ডার খাম তার আছে মধ্য ঘরে, প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙে ঝরে। এ বর্ণনার মাধ্যমে ফুল্লরা সুন্দরীকে তাদের ভাঙ্গা কুড়ে ঘরের মধ্যে থাকার জন্য নিরুৎসাহিত করে। কারণ
হিসেবে দেখায় তার মতো সুন্দরী রমণীকে এই ভাঙ্গা ঘরে বড্ড বেমানান লাগবে। এরপর বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যন্ত্রণাদগ্ধ জীবন সম্পর্কে জানতে ফুল্লরা বলে, পুণ্যকর্ম বৈশাখেতে খরতর খরা, তরুদল নাহি মোর করিতে পসরা। বৈশাখ মাসের খররৌদ্রে কোথাও একটু ছায়া থাকে না, যেখানে সে মাংসের পসরা নিয়ে বসতে পারে। এছাড়া এ মাসে লোকে মাংস খায় না, তাই প্রায় তাদের না খেয়ে থাকতে হয়। এজন্য জ্যৈষ্ঠ মাসকে সে পাপিষ্ঠ বলে উল্লেখ করে, যথা পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, ব্যঙ্গবের ফল খায়া করি উপবাস। জ্যৈষ্ঠ মাসে মাংস অবিকৃত থাকাতে তাদের ব্যঙ্গবের ফল খেয়ে উপবাসে কাটাতে হয়, কারণ এ মাসের গরম অতিষ্ঠ মানুষ মাংস কিনতে চায় না। আষাঢ় শ্রাবণের দুঃখ বর্ণনা প্রসঙ্গে ফুল্লরা বলে, মাংসের পসরা লয়া বুলি ঘরে ঘরে, কিছু খুদ কুড়া মিলে উদর না পুরে। শ্রাবণের বরিশে মেঘ দিবস রজনী, সীতাসের দুই পক্ষ একই না জানি। আষাঢ় ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বদিল, নদ নদী একাকার, 8 দিকে জল। আষাঢ় শ্রাবণ ভাদ্র ও 3 মাসে প্রবল বর্ষায় ঠিকমতো শিকার জোটে না, যদিও বা 2-1টা পাওয়া যায়, কিন্তু তার মাংস বিক্রি করা সম্ভব হয় না। সারাদিন অঝোর ধারায় বৃষ্টি ঝরে, নদ নদী খাল বিল 8 দিকে সব জলে একাকার হয়ে যায়, ফলে তাদের না খেয়ে দিন কাটাতে হয়। আশ্বিনের দুঃখের শেষ থাকে না, কারণ এ সময় দেবী অম্বিকার পূজা হয়। সেখানে বলি দেওয়া মেষ ও ছাগের মাংস সবার ঘরে ঘরে থাকে, ফলে ফুল্লরার কাছ থেকে কেউ মাংস কেনে না। সকলে নতুন পোশাক পরে ঘুরে বেড়ায়, আর ফুল্লরা উদরের চিন্তায় সারাক্ষণ ব্যস্ত থাকে। কাব্যের ভাষায় উত্তপ্ত বসনে বেশ করতে বনিতা, অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা। মাংস কেহ না আদরে, মাংস কেহ না আদরে, দেবীর প্রবাস মাংস প্রতি ঘরে করে। কার্তিক মাসের শীতের কষ্টের সাথে তাদের খাবার কষ্টও বাড়ে। এখানে ফুল্লরা বলে, কার্তিক মাসতে হয় হিমের প্রকাশ, জগজনে করে শীত নিবারণ বাস। নিযুক্ত করিলা বিধি সবার কাপড়, অভাগী ফুল্লরা পরে হরিণের ছড়া। শীতের সময় সকলে শীতের কাপড় পরলেও শীত নিবারণের জন্য ফুল্লরাকে হরিণের চামড়া পরে থাকতে হয়। অগ্রহায়ণ মাসে আবার খাবার চিন্তা না থাকলেও কাপড়ের চিন্তা তাকে করতে হয়। পৌষ মাসের শীত তাদের সংসার জীবন দুর্বিষহ করে ওঠে। পৌষে প্রবল শীত সুখী ঘগজন, তুলিপাড়ি পাশরি শীতের নিবারণ। মাঘ মাসে তাদের দুঃখ আরো বৃদ্ধি পায়, কারণ মাঘের কুয়াশায় পশুরা লুকিয়ে থাকে, ফলে শিকার মেলে না কোথাও। কাব্যের ভাষায় মাঘে কুঞ্জট বা প্রভু মৃগরাতে যায়, অন্ধকারে লুকায় মৃগ দেখি না পায়। ফাল্গুন চৈত্র মাস প্রকৃতি ও মানুষের জীবনে নতুনের ছোঁয়া আনে। বসন্তী রঙে সবার মন রাঙানো থাকলেও ফুল্লরা পেটের জ্বালায় জলে মরে। বনিতা পুরুষ সঙ্গ পিরয়ে মদনে, ফুল্লরার সঙ্গে পড়ে উদর দহনে। অতি দুঃখ মধুমাসে, একত্রে শয়নে স্বামী যেন ষোলক রসে। বসন্তের প্রভাবে সবার মনে মদন রসে মত্ত হলেও
ফুল্লরার উদরে চিন্তা করতে হয়। স্বামী পাশে শুয়ে থাকলেও ক্ষুধার যন্ত্রণায় মনে প্রেম ভাব জাগে না। উপসংহার: পরিশেষে বলা যায় যে কবি ফুল্লরার 12 মাসি বর্ণনার মধ্য দিয়ে নিম্নবিত্ত দারিদ্র পীড়িত বাঙালি জীবনের অবনীর দুঃখ কষ্টের ছবিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ফুল্লরার এ 12 মাসি দুঃখের কিংবা সুখের 12 মাসি নয়, এটা বাঙালি জীবনের বাস্তব চিত্র। যদিও নে দেবীকে তাড়ানোর জন্য তার সামনে দুঃখের বর্ণনা করেছেন, তবু সেটা ছিল তার অন্তর্জগতের অশুভ আশঙ্কার বহিরাঙ্গে ব্যক্তি, যা তাকে চিরায়ত বাঙালি নারী রূপে উপস্থাপন করেছে।